আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে সমাবেশ এর দ্বিতীয় ক্লাসটি নিতে চাচ্ছি। আমরা প্রথম পর্বে সমাবেশের বেশ কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা আজকের পর্বেও বেশ গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করব। ওকে, শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে আমাকে আপনারা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ দ্রুত একটু কমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমাদের আজকের আলোচনার শুরুতে যে কনসেপ্টটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত অনেক সময় আমাদের জ্যামিতির ক্ষেত্রে বিশেষ করে ত্রিভুজের সংখ্যা চায়, চতুর্ভুজের সংখ্যা বের করতে বলে, আবার কর্ণের সংখ্যা বের করতে বলে। এই ক্ষেত্রে আমরা শুরুতেই কয়েকটা সূত্র জেনে নেব। প্রথমত হচ্ছে, যদি আমার কখনো ধরুন ত্রিভুজের সংখ্যা বের করতে বলে, ত্রিভুজের সংখ্যার ক্ষেত্রে আমাদের কনসেপ্টটি হচ্ছে যে আমরা প্রথমত যে এই সূত্রটাকে ব্যবহার করব, মানে সবসময় এর আগে কিন্তু আর এর মান আমরা যা বলা হতো তার ভিত্তিতে আমরা নিতাম, কিন্তু এখানে সবসময় আমাকে কি নিতে হবে? 3 নিতে হবে। কেন? কারণ ত্রিভুজ তৈরির জন্য আমাদের সবসময় 3টা বিন্দুকে যোগ করতে হয়, রাইট? তাহলে 3টা বিন্দুকে যদি আপনি যোগ করেন, সেক্ষেত্রে সবসময় যতগুলোই থাক না কেন আপনাকে এখানে 3 নিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে যদি চতুর্ভুজ বের করতে বলা হয়, চতুর্ভুজের সংখ্যাটা, তাহলে চতুর্ভুজের সংখ্যার ক্ষেত্রেও একই কাজ করবেন। NC4, অর্থাৎ এখানে যেহেতু আমার সরাসরি দেখা যাচ্ছে 4টা বাহু থাকে, রাইট? সেই ক্ষেত্রে আমি 4 ইউজ করব। কথাটা ক্লিয়ার? ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকে, আমরা 3 ইউজ করব। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা 4 ইউজ করব। আর যদি কর্ণের সংখ্যা বলা হয়, তাহলে কর্ণের সংখ্যার ক্ষেত্রে আমাদের একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা কেমন হবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এটা ধরেন অল টাইম NC2 মাইনাস N হবে, অর্থাৎ অতিরিক্ত N বিয়োগ করতে হবে। যেমন আমরা যদি একটি পঞ্চভুজের ক্ষেত্রে যদি একটা কনসেপ্ট দাঁড় করাই, ধরেন এরকম এরকম যদি একটা যদি বলি, ধরেন এর কর্ণের সংখ্যা আমরা যদি বের করতে চাই, কর্ণ কি? ধরুন এই একটা বিন্দু আর এই একটা বিন্দু যদি আমরা যোগ করি, এটা হচ্ছে আমার কি? কর্ণ। তার মানে কর্ণ তৈরিতে সবসময় দুটো বিন্দু যোগ করতে হয়। একইভাবে যদি এই বিন্দুটি থেকে এই বিন্দুকে যোগ করি, তাহলে এটা একটা কর্ণ, রাইট? আবার এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি, তাহলে কিন্তু আমার এটি একটা কর্ণ। ওকে, একইভাবে যদি আমরা এই বিন্দুটা আর এই বিন্দু যোগ করি, এটিও একটি কর্ণ, রাইট? এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি, তাহলে কিন্তু আমার এটিও একটি কর্ণ। তাহলে লক্ষ্য করুন, আমরা দুটো বিন্দু যোগ হলে আমরা দেখা যাচ্ছে একটা কর্ণ তৈরি করতে পারি। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, আমাদের এই যে বাহুটা দেখতেছেন, এটিও কিন্তু দুটো বিন্দুর যোগফল, রাইট? এটিও কিন্তু দুটো বিন্দুর যোগফল। এটিও আমার এই বিন্দু আর এই বিন্দুর যোগফল, এটিও এই বিন্দু আর এই বিন্দুর যোগফল। তার মানে দুটো বিন্দু দ্বারা যুক্ত হওয়া, শুধু এখানে কর্ণই আছে বিষয়টা এমন না, আমরা বাহুও দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের চেয়েছে শুধুমাত্র কর্ণের সংখ্যা। তাহলে যদি কর্ণের সংখ্যা চায়, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে বাহু আছে, রাইট, এই যে বাহুগুলো আছে এটা বাদ দিতে হবে।
তাহলে এখানে বাহু কত? পঞ্চভুজের বাহু 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এখানে মোট 5টা বাহু আমার রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি নর্মালি অঙ্কটা করি যে এখানে একটা পঞ্চভুজের কর্ণের সংখ্যা কয়টি হবে, তাহলে আমরা কি করব? এখানে 5c2 -5, ওকে। এই 5 হচ্ছে এই 5টা বাহু। এখন তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 5c2 হচ্ছে 5 × 4/2 - 5, তাহলে 20-এর অর্ধেক কত? 10, তাহলে কত হচ্ছে? 5। অর্থাৎ দেখুন কর্ণ কিন্তু আমার 5টা আসতেছে। যদি এই 5 মান বাদ না দিতাম তাহলে আমাদের আসতো কয়টা? 10টা। যেহেতু আমার এইটুকুর মান হচ্ছে কয়টা? 10টা। 5 মান এইটুকু বাদ দেওয়ায় আমার কত আসছে? 5 আসছে। দেখেন আমরা যদি হিসাব করি 1টা 2টা 3টা 4টা 5টা, রাইট? এই 5টা হচ্ছে কর্ণ। এই কারণে কর্ণের সূত্র যখন আপনি ইউজ করবেন, n এর মান যেটা থাকবে সেটাকে আবার আমরা বিয়োগ করব। ক্লিয়ার? এবার একটু কমেন্টে জানান এইটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করে ফেলুন। ওকে, তাহলে আমরা একটু সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের 8 নম্বর অঙ্কটাতে কি বলা হয়েছে? 8 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে 12 বাহু বিশিষ্ট একটা বহুভুজের কৌণিক বিন্দুগুলো যোগ করলে যে রেখাগুলো তৈরি হবে, এই রেখাগুলো দ্বারা কতগুলো ত্রিভুজ তৈরি করা যাবে। প্রথমত হচ্ছে কি 12টা বাহু থাকবে। বাহু হচ্ছে কয়টা? 12টি। ওকে, তার মানে এটি হচ্ছে মূলত n। ওকে, এটি হচ্ছে মূলত কি? n, অর্থাৎ যতগুলো বাহু থাকবে তত n। এখন ত্রিভুজ যদি গঠন করতে হয় তাহলে বাহু কয়টা লাগে? 3টা। বাহু লাগে কয়টা? 3টা। আর এটি হচ্ছে মূলত আমার কি? r। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যেটা, যে n হচ্ছে মূলত বাহু, r হচ্ছে মূলত কি? আমার ত্রিভুজ গঠনে যে কয়টা লাগে সেটি হচ্ছে মূলত আমার r, অর্থাৎ ত্রিভুজ গঠন করতে আমার 3টা বাহু লাগে, এই কারণে হচ্ছে এটি r। তাহলে এখন যদি অঙ্কটা আমি করতে চাই তাহলে 12c3 হবে। তাহলে 12c3 12 11 10 3 2, রাইট? তাহলে এই 6 দিয়ে একে কাটলে আসবে কত? 2। তাহলে 11 দুগুণে কত? 22, আর 10 গুণ করলে 220। এটি উত্তর। অর্থাৎ তাহলে আমাদের টোটাল 220টা আমরা ত্রিভুজ গঠন করতে পারবো। প্লিজ এবার বলুন যে 8 নম্বর প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। প্লিজ খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। এবার আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্নটিতে এখানে একটা 10 ভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ করে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। এটি আপনারা পারবেন ইনশাআল্লাহ, এটি সমস্যা না। তারপরের অঙ্কটি সেটিও পারবেন। সেখানে দেখা যাচ্ছে যে একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা বলছে কি? একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা বের করতে হবে। ওকে, একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা আমরা কিভাবে বের করব? দেখেন, প্রথমত হচ্ছে কর্ণের জন্য আমাদের সব সময় r এর মান কত হবে? r এর মান 2 হবে। তাহলে কর্ণের সংখ্যা হচ্ছে আমার, সরাসরি আমি এখানেই সমাধান করে ফেলি। ষড়ভুজে তার মানে n এর মান হচ্ছে এখানে আমার কত? 6, রাইট? তাহলে r এর মান হচ্ছে কত? 2।
তাহলে 6 আর মাইনাস আবার কে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আর এর জায়গায় আমার কত হবে, 2 হবে। তাহলে 6 × 5 অর্থাৎ 30, 30 থেকে 30-এর অর্ধেক কত, 15, 15 থেকে আমাকে কি করতে হবে, 30 বিয়োগ করতে হবে, সরি 6 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে আমার টোটাল উত্তর চলে আসবে 9, অর্থাৎ কর্ণের সংখ্যা হচ্ছে 9। এটি হচ্ছে উত্তর। এবার আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আপনারা এই টাইপের অঙ্ক আসলে আপনারা পারবেন কিনা, যদি পারেন তাহলে একটু ইয়েস লিখে কমেন্ট করুন। আমি আজকে আরও বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেদিকে এগোতে চাচ্ছি। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। এখানে থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছেন। আসলে অঙ্কগুলো বেশ সহজ, বুঝতে পারার কথা। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একটু সামনে আগাবো, সেটি হচ্ছে 23 নম্বর অঙ্ক থেকে। 23 নম্বর অঙ্ক থেকে আমি শুরুতে একটু বেসিকটা বলে নিই। যদি আপনি কখনো ক্রিকেট খেলেন অথবা ফুটবল অথবা দাবা যাই খেলেন, আমি বলছি কি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন বা আপনি দাবা খেলেন, তাই কিনা, যাই খেলেন, এসবের ক্ষেত্রে আমাদের পক্ষ মূলত থাকে কত, 2টি, রাইট। যেহেতু পক্ষ 2টি, এই দুটি পক্ষকে আমরা কে আর দ্বারা প্রকাশ করব। তার মানে আর এর মান অলওয়েজ আমার কত থাকবে, 2 থাকবে। এই বেসিকটা আমাদের একটু সবসময় মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ধরেন এখানে 22 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে একটি দাবা খেলার প্রতিযোগিতায় 3 জন প্রতিযোগীর প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে, সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে। খুব সহজ, যে 3 জন প্রতিযোগী, তার মানে 3 জন প্রতিযোগী মানে হচ্ছে এই 3 জন হচ্ছে প্রতিযোগী। ওকে, তার মানে আমরা বলতে পারি n এর মান হচ্ছে কত, 3, রাইট। এখন প্রত্যেকে একজন আরেকজনের সাথে খেলবে, একজন আরেকজনের সাথে খেললে তারা এবং একটা মাত্র খেলা খেলবে। কয়টা মাত্র খেলা খেলবে, একটা মাত্র খেলা খেলবে। তাহলে একটা মাত্র খেলা যদি খেলে, তাহলে আমরা জানি যে এখানে আর এর মান অলওয়েজ কি হবে, 2 হবে, কারণ পক্ষ দুটো। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের 3c2 এটি হচ্ছে, তাহলে 3c2 এটি যদি হয়, তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, 3 হচ্ছে। তারপরেও আমরা হিসাবটা করে দেখি, তাহলে উত্তর কত হচ্ছে, 3 হচ্ছে। এটা সম্পূরক সমাবেশ দিয়ে দেখলে খুব সহজেই উত্তর বোঝা যায় যে উত্তর কত হবে, 3 হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ, ইনশাল্লাহ আপনাদের বুঝতে সমস্যা হতো না। তবে যদি প্রত্যেকে 2বার করে খেলতো, তাহলে ওটা দ্বিগুণ হয়ে যেত। যেমন এখানে 3বার হয়েছে, তখন এটা দ্বিগুণ হয়ে যেত। কথাটা ক্লিয়ার? আমরা 23 নম্বর অঙ্কটি দেখি যে একটি ফুটবল টুর্নামেন্টের 6টি দল, কয়টা দল, 6টা দল অংশগ্রহণ করেছে এবং একক লিগ পদ্ধতিতে যদি খেলাটা হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের মোট কতটি খেলা পরিচালনা করতে হবে। এখন মূলত 6টি দল কয়টি, 6টা, তার মানে n এর মান হচ্ছে আমার 6, আর এর মান অলওয়েজ কত, 2। তাহলে 6c2 যদি হয়, তাহলে 6 আমার 5, এখানে হচ্ছে 2, 30-এর অর্ধেক কত, 15। এটি হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখুন 24 নম্বর অঙ্কে একটু ভিন্ন আছে, যে একটি ফুটবল লিগে প্রতিটি দল একে অপরের সাথে 2টি করে ম্যাচ খেলবে। এখানে কিন্তু যে অঙ্কগুলো করেছি এগুলি প্রত্যেকটা একবার করে বলেছিল। এবার যদি 2টি করে ম্যাচ খেলে, যেমন এই ক্ষেত্রেও যদি তারা একক লিগ পদ্ধতিতে না খেলে, মানে এখানে যদি 2টি করে ম্যাচ খেলতো, তাহলে এই রেজাল্টটা দ্বিগুণ হয়ে যেত। কি হয়ে যেত, কারণ একবার খেললে এত হলে, তাহলে যদি 2বার খেলতো, তাহলে আমার উত্তর কত হতো, 30 হতো। জাস্ট এতটুকু পার্থক্য। যদি 3বার খেলতো, তাহলে আমাদের উত্তর কত হতো, 45 হতো। খুবই সহজ হিসাব। ক্লিয়ার?
এবার আমরা একটু সামনে আগাবো। 24 নম্বরের অঙ্কটা আমি একটু করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 24 নম্বর অঙ্কে এখানে আমাকে বলা হচ্ছে একটি ফুটবল লিগে প্রতিটি একে অপরের সাথে 2টি ম্যাচ খেলবে এবং টিম হচ্ছে 5টা। তাহলে 5টা যদি টিম হয়, n এর মান হচ্ছে 5 আর r এর মান অলওয়েজ 2 খেলার ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমত আগে মানটা বের করে নেব। 5c2, তার মানে 5 4 আর হচ্ছে 2, এটি হচ্ছে কত 10। এটা হচ্ছে প্রথমত। এখন খেলা খেলবে তারা কয়টা? 2টো করে। তার মানে এবার তাহলে উত্তর হবে কত? 10 × 2, তার মানে কত? 20। এটি উত্তর। আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা এই আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমরা এবার কিছু শর্তমূলক অঙ্ক নিয়ে কথা বলবো, রাইট? কিছু শর্তমূলক অঙ্ক নিয়ে কথা বলবো। শর্তমূলক অঙ্কগুলো হচ্ছে, লক্ষ্য করে দেখুন, যদি এমন হয় যেমন আমরা সরাসরি একটা অঙ্কে চলে যাই, অঙ্কে চলে গেলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে বলা হচ্ছে 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যাবে, যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। তার মানে দেখেন 5টি পুস্তকের 12টি পুস্তক বলা হচ্ছে, পুস্তক বলা হচ্ছে কত? 12টি। খেয়াল করে এখান থেকে আমাকে সাজাতে হবে কয়টা করে নিয়ে? 5টি করে। অর্থাৎ আমাকে নিতে হবে এখান থেকে 5টি করে। তার মানে আমাদের স্বাভাবিক সেন্স থেকে এখানে n এর মান 12 আর এর মান 5 হওয়ার কথা। এটা সাধারণ ভাবে আমাদের এই ঘটনাটা ঘটার কথা, কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে। শর্তটা কি? এই যে 12টা থেকে 5টা নিয়ে যে সাজাবেন, এখানে সবসময় 2টো পুস্তক বই অন্তর্ভুক্ত থাকবে। মানে আপনি যদি ধরেন এটা ধরেন 5টা বই, 12টা বই আছে, ABCDEFGH, এভাবে 12টা আছে, তাই না? আমি ধরে নিচ্ছি এই BC বইটা প্রতিবারই অন্তর্ভুক্ত থাকবে। দেখেন BC বইটা যদি অল টাইম অন্তর্ভুক্ত থাকে, ধরেন আমি প্রথমে যে 5টা বই নেব, এর ভিতর কিন্তু ধরেন আমি সাজাচ্ছি BC, এটা সবসময় থাকবে, রাইট? তারপর আরও আমি 3টা নেব, তাই কিনা? যেহেতু আমার 5টা সাজাতে হবে, তাহলে ADE। দেখেন আবার আমি ধরেন 5টা নিয়ে সাজালাম, তাহলে BC আমার থেকেই যাবে। ধরেন আমি AD আরেকটা কি নিলাম? F নিলাম। মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিবারই আমি যতগুলো সমাবেশ করব, প্রত্যেকটাতে BC উপস্থিত থাকবে। এখন আপনি বলেন, যদি প্রত্যেকটাতেই সে উপস্থিত থাকে, তাহলে তাকে রাখা না রাখা তো একই কথা, কারণ ও তো আমাকে কোনো পরিবর্তন এনে দিচ্ছে না। একে বাদ দিলেও আমাকে কোনো পরিবর্তন এনে দিচ্ছে না, কোনো পরিবর্তন এনে দিচ্ছে না। তাহলে আমি যে কাজটা করতে পারি, যে তাহলে ওকে ছাড়াই বাকিগুলো হিসাব করি। যেমন আমি যদি এই দুটোকে বাদ দেই, তাহলে আমি 10টি থেকে হিসাব করতে পারি। এবং যেহেতু অলরেডি 2টা থাকবেই, তার মানে ওরা যেহেতু সবকটা বিন্যাসেই থাকবে, ওরা যেহেতু বারবার থাকার কারণে আমার এদের কারণে বিন্যাসের কোনো সমাবেশের কোনো পরিবর্তন আসবে না। তার মানে এখান থেকেও আমি 2টো বাদ দিয়ে আমি 3টা করে নেই। তার মানে আমাদের পরিবর্তন হবে 10টার মাঝে এবং 3টার মাঝে। অর্থাৎ এই যে 12টা থেকে 5টা যদি নিয়ে হিসাব করি, তাহলে আমাদের অঙ্কটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই দুটো তো আমার নতুন করে কোনো সমাবেশ করতেছে না, ও অলওয়েজ অন্তর্ভুক্ত আছে। কথাটা ক্লিয়ার? তাহলে সব সময় আপনি যতগুলো বের করবেন সবকটাতে বেশি থাকবে, যেহেতু আমি বলছি এই দুটো সবসময় অন্তর্ভুক্ত থাকবে। তার মানে আপনারা জানেন বিন্যাসের ক্ষেত্রে আমি বলেছিলাম, যারা সবসময় ফিক্সড থাকবে তারা বিন্যাসে অংশগ্রহণ করেন না। একইভাবে সবসময় যারা অন্তর্ভুক্ত থাকবে তারাও বিন্যাসে অংশগ্রহণ করবে না। যদি অংশগ্রহণ না করে, খেয়াল করে দেখেন, তাহলে কি আমরা 2 জায়গা থেকে এটা বাদ দিয়ে দেব। 2 জায়গা থেকে বাদ দেব, বাদ দিয়ে বাকি যারা থাকবে, দেখেন এটা এখান থেকে বাদ দিলাম কেন? এই 2 জায়গায় কেন বাদ দিলাম? কারণ হচ্ছে এদেরকে তো অলরেডি আমি ধরেই নিয়েছি
যে দুজন করে আছে, তার মানে বাকি আমার তিনজনকে নিয়ে সমাবেশ করতে হবে। এই কারণে আমার দুইজন যেহেতু আছে, ওরা তো আবার নতুন করে যুক্ত হবে না, তো নিলাম আমি 10 জন, আবার বাকি আমার সাজাতে হবে কয়জন, 3 জন। এই কারণে 2 জায়গা থেকে বিয়োগ করলাম। বিয়োগ করে এবার যদি আমি সমাবেশটা করতে চাই, তাহলে এখানে মানটার পরিবর্তন হবে। পরিবর্তন হবে কত? আমার এখানে হবে n এর মান 10, আর এর মান হবে 3। তার মানে আমার সমাবেশটা হচ্ছে 10C3। এটি যদি হয় তাহলে 10, 9 আমার 8, আর 3 ফ্যাক্টোরিয়াল মান কত? 6, রাইট? অথবা 2 3, 3 2। তাহলে 3 2 দিয়ে যদি হিসাব করি, এখানে হচ্ছে আমার 4, এখানে হচ্ছে আমার 3, তাহলে আমার 10 × 12, অর্থাৎ আমার 1 2 0, অর্থাৎ এত উপায়ে আমরা কি করতে পারি? সাজাতে পারি। ক্লিয়ার? বলেন আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। তাহলে আপনারা বই থেকে একটু মাথায় রাখবেন যে সর্বদা যদি বলে, তাহলে আমরা 2 জায়গা থেকে বিয়োগ করব। ক্লিয়ার? গুড। এখন আসেন আমরা পরবর্তী অঙ্কে। এখানে যদি এরকম বলা হতো, একটু লক্ষ্য করে, যে সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, এটা না বলে যদি বলা হতো যে দুটো বই সর্বদা বাদ থাকবে, এটা যদি বলা হতো যে দুটো বই সর্বদা বাদ থাকবে, তাহলে অঙ্কটা আপনি কিভাবে করতেন? এই অঙ্কটায় যদি বলা হতো, এখন একটু আগে বলা হয়েছিল দুটো বই সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, কোথায়? সমাবেশের মাঝে। এবার বলতেছে যে দুটো বই সব সময় বাদ থাকবে। সব সময় বাদ থাকবে মানে কি? ও সমাবেশেই ঢুকবে না। ধরেন আমার এখানে 12টা বই আছে, রাইট? 12টা আমার বই আছে। এখন 12টা বইয়ের ভিতর বলা হচ্ছে যে দুটি বই সর্বদাই বাদ থাকবে। কি থাকবে? সর্বদাই বাদ থাকবে। তার মানে বাদ থাকা মানে, দ্বারা সবসময় বাদ থাকা মানে হচ্ছে এরা এই সমাবেশে অংশগ্রহণ করবে না। আমার এখানে বিসি আছে, ঠিক আছে, টোটাল উপাদান এই 12টির মাঝে সে আছে, এটা ঠিক আছে, কিন্তু এই দুই আমাদের এই সমাবেশে আসবে না। কেন? আমাকে বলছে সবসময় বাদ যাবে। এখন সমাবেশে যদি না আসে, তাহলে দেখেন তো এরা তো তাহলে আর এর মান হিসেবে, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এরা টোটালি আমার কি আসবে না? সমাবেশেই আসবে না। তার মানে এই যে আমি যে 5টা উপাদান নিয়ে যে আমি সাজাবো, এই 5টা উপাদানের মাঝে কে থাকবে না? বি আর সি থাকবে না। তার মানে কি? তখন আমাকে এ ডি ই নিয়েছি, তখন আমাকে আরও দুটো নিতে হবে। কথাটা ক্লিয়ার? কারণ আমাকে এখানে বলা হচ্ছে দুটি সর্বদাই থাকবে না। দুটি যদি সর্বদাই না থাকে, তার মানে হচ্ছে যে এরা আমার সমাবেশেই আসবে না। সমাবেশে না আসলে তখন আমি 5টা বই যেভাবে যখন সাজাবো, প্রতিবার 5টা করে বই নিয়ে, তখন তো আমার বিসি এখানে থাকবেই না, রাইট? বিসি আমার এখানে থাকবে না। না থাকলে তার মানে কি? ওকে তো আমাকে এই জায়গা তো বাদ পড়তেই আছে, অলরেডি বাদ পড়তেছে, যেহেতু এই 5টার মাঝে দুটো সর্বদাই থাকবে না। তাহলে একটু লক্ষ্য করেন সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই যে মোট উপাদানে, এই জায়গায় সমস্যা। আপনার সে যেহেতু সমাবেশে সর্বদাই বাদ থাকবে, তার মানে এই 5টার মাঝে ও থাকবে না। এখানে সর্বদাই বাদ থাকা মানে এই যে 5টা নিয়ে আপনি সমাবেশ করবেন, এদের মাঝে সে থাকবে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই জায়গায় গাপলাটা কি? তাহলে এদের একে টোটালি বাদ দিয়ে দেন, কারণ এই 5টার ভিতর তো আর ও আসতেছে না। এই কারণে এখানে আর এর যে মানটা, এন এর মানটা আমার কত হবে? 12 থেকে 2 বাদ যাবে, অর্থাৎ 10টি হবে। আর আর এর মান আমার ঠিকই থাকবে, 5টি থাকবে। কেন 5টি থাকবে? কারণ এখানে বলাই হচ্ছে যে 5টা নিয়েই উপাদান হবে, কিন্তু ওর ভিতর দুটো বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে না। তাহলে অন্তর্ভুক্ত যেহেতু থাকবে না, তখন এর মানে এই নয়, আগেরটা কি ছিল? সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তার মানে কি? ও সমাবেশের ভিতরেও আসবে,
কিন্তু এখানে সে সমাবেশেই আসবে না। তার মানে কি 5টা অন্যরা আসবে ওই দুটো ছাড়া। তার মানে কি আমার তো 5-এর মানে ঘাটতি হবে না, ঘাটতি করতে হবে কোনটা, ওই যে সমাবেশেই আসবে না সে এখানে থাকবে কেন, তাহলে মোট উপাদান থেকে তাকে বাদ দিতে হবে। এই কারণে এখানে n এর মান হবে কত, 10। ভিডিওটা যদি এই অঙ্কটা বুঝতে সমস্যা হয় প্রয়োজনে আপনি আরও একাধিকবার দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি খুব সহজভাবেই আলোচনা করছি, একটু খেয়াল করেন। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে, আমাদের অঙ্কটা দাঁড়াচ্ছে 12, লক্ষ্য করে দেখুন 12C5। ওকে, তাহলে 12 এভাবে আপনারা অঙ্কটা করে নেবেন, এটা মান বের করতে পারবেন। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত এস লিখে কমেন্ট করুন। তার মানে আনসার হচ্ছে 12C5, সরি 12 না, এখানে 10C5, 10C5। আপনারা যারা একদম বুঝতে পারেন নাই তাদের জন্য একটা কৌশল হচ্ছে যে সর্বদাই বাদ থাকবে এরকম বোঝালে শুধু n এর মানটা পরিবর্তন হবে, আর এর মান ঠিকই থাকবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ওকে, তাহলে দেখুন আমরা আরো একটা অঙ্ক এই টাইপের করি, তাহলে বুঝতে সুবিধা হবে। 12টা বইয়ের মধ্যে 5টি বই কত প্রকারে আপনি সাজাতে পারবেন যেখানে সুনির্দিষ্ট 2টি বই সর্বদাই বাদ থাকবে। তাহলে সুনির্দিষ্ট 2টি বই সর্বদা বাদ থাকবে মানে তাহলে আমার n এর মান 12 না হয়ে কত হবে, 10 হবে, রাইট? এখন এখান থেকে 5টি বই কত প্রকারে সাজাতে পারবেন, তার মানে মাত্র যেভাবে অঙ্কটা করলাম সেটাই উত্তর, অর্থাৎ সেম অঙ্ক। ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই, আরও কয়েকটা অঙ্ক আমরা একটু সমাধান করব। একটু খেয়াল করেন, আমরা 27 নম্বর অঙ্কটা দেখব। 27 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, আমাদের 27 নম্বর অঙ্কে বলা হচ্ছে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে। অর্থাৎ 14 জন খেলোয়াড়ের কথা বলছে। ওকে, আমাদের খেলোয়াড় হচ্ছে টোটাল 14 জন, রাইট? এদের কথা বলছে, এদের মধ্যে থেকে একজন নির্দিষ্ট অধিনায়ক সহ, মানে যিনি অধিনায়ক থাকবেন তিনি নির্দিষ্ট থাকবেন, মানে ওই যে আগে প্রথম অঙ্কটা যেটা বললাম, নির্দিষ্ট সবসময় মানে কি সবসময় অন্তর্ভুক্ত থাকবে, রাইট? তার মানে কি ও সিলেকশনে চলে গেছে, ওকে নিয়ে আর সমাবেশ করার দরকার নেই। তার মানে মোট খেলোয়াড় হচ্ছে 14 জন, এদের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটা টিম করতে হবে। টিমটা কত জনের হবে? টিম হবে 11 জনের। তার মানে লক্ষ্য করে দেখেন এদের মাঝে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, অর্থাৎ অধিনায়ক সবসময় একজন থাকবে, এটা নির্দিষ্ট। ধরে নেন ABCDEF, অর্থাৎ 14 জনের মাঝে এ সবসময় অধিনায়ক। তার মানে কি ও সবকটা বিন্যাসেই থাকবে, আপনি যতভাবে দল সাজান ওখানে এ থাকবে। তার মানে কি এ কে তাহলে এখানেও রাখার দরকার নেই, এখানেও রাখার দরকার নেই। তাহলে এখানে আমার n এর মান হচ্ছে 14 - 1 13, এখানে r এর মান হচ্ছে আমার 11 - 1 10। ওকে, তাহলে আমার এখানে মানে দলকে বাছাই করা যাবে, আমি যদি হিসাব করি বাছাই করা যাবে কতভাবে, আমাদের 13C10, অথবা আমরা লিখতে পারি 13C3, তাই কিনা? তাহলে এটার মানটা আমরা যদি বের করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এখানে মানটা 13, 12, 11, 3, 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 4 12, রাইট? আবার 8 কাটলে কত, অর্থাৎ 6 দিয়ে কাটলে সরাসরি 6 দুগুণে 12। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করুন যে 13 দুগুণে 26, 13 দুগুণে 26 ইন্টু এত, তাহলে 260 যোগ কত 26,
তাহলে কত হচ্ছে 6 আর 286। ওকে, অর্থাৎ আপনি এই দলটাকে 11 জনের ক্রিকেট দলটাকে 286 উপায়ে কি করতে পারবেন, বাছাই করতে পারবেন। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। এখানে 3টা বুঝতে পারেনি, সর্বনাশ ভাই। এটা তো সম্পূরক সমাবেশ, এটা কি সম্পূরক সমাবেশ? সম্পূরক সমাবেশ কত হবে? 13, 10, 13 থেকে 10 গেলে কত? 3। এটার মান যায়, এটার মান তাই। ওকে, সম্পূরক সমাবেশের কথা বলছি। এখন তাহলে আমি আবারও অঙ্কটা নিয়ে একটু কথা বলি। যখন সমাবেশে একজন নির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে তখন বুঝতে হবে যে আপনি যে কমিটি করেন না কেন, ধরেন 14 জন খেলোয়াড় আছে, ABCDEFGH, এরকম 14 জন খেলোয়াড় আছে। ধরেন ক্যাপ্টেন সি সবসময় সব কটা দলে থাকবে, তাহলে 11 জনের একটা দল গঠন করেন, এখানে অলওয়েজ সি থাকবেই। তাহলে অলওয়েজ যদি সি থাকে তাহলে তো যে সবসময় অন্তর্ভুক্ত থাকবে টিমের মাঝে, 11 জন টিমের মাঝে কি সবসময় সি থাকবে, তার মানে কি তাকে আপনার কি করার দরকার নেই, সমাবেশে আনার দরকার নেই। তার মানে কি 11 জনের ভিতর 10 জন অলরেডি কি হয়ে গেছে, একজনকে অলরেডি আমরা সিলেক্ট করে ফেলছি, ধরেন ক্যাপ্টেনকে, রাইট? এই কারণে ক্যাপ্টেন বাদে বাকি 10 জনকে আমার সাজাতে হবে। তাহলে খেলোয়াড়ের ভিতর এই 14 জনের মাঝেও তো আমার ক্যাপ্টেন আছে, তাহলে তাকেও বাদ দিতে হবে। কারণ হচ্ছে এই 10 জন চুজ করব আমরা 14 জন থেকে না, এই 10 জন আমরা চুজ করব 13 জন থেকে। কারণ ক্যাপ্টেন ছাড়া বাকিতে, কারণ যে ক্যাপ্টেন নির্দিষ্ট হয়ে গেছে সে তো আর বাকি 10 জনের ভিতর ঢুকতে পারবে না। ক্লিয়ার? ওকে, আপনারা যারা প্রশ্ন করছেন 3 কিভাবে আসলো, এর জন্য আপনাদের গত ক্লাসটি করতে হবে, ভালোভাবে করুন, তাহলে ইনশাল্লাহ পারবেন। হুম, গত ক্লাসটিতে এই ব্যাপারে আমি বিস্তর কথা বলেছি, সম্ভবত কোনো কারণে আপনারা মিস করেছেন। কথা বুঝতে হবে, আবার একটু দয়া করে দেখে নেবেন। ওকে, আমরা পরবর্তী 28 নম্বর অঙ্কটা দেখব। 28 নম্বর অঙ্কে বলা হচ্ছে 10 জন লোকের 4 জনের কমিটিতে 2 জন সর্বদা বাদ পড়লে কতভাবে একটি কমিটি গঠন করা যাবে। এবার 2 জন সবসময় বাদ থাকবে, রাইট? বাদ থাকবে মানে কি কমিটিতে থাকবে না, আর কমিটিতে যদি না থাকে তাহলে কমিটিতে ওরা ডুববেই না। তার মানে 4 জন, যে 4 জনের যে কমিটি থাকবে কমিটিতে এরা 2 জন থাকবে না, কথাটা কি? অর্থাৎ এরা এদেরকে বাদের 4 জনকে নিয়ে কমিটি করতে হবে। তার মানে 10 জন লোক আছে, লোক হচ্ছে কত? 10 জন, রাইট? আমার কমিটি করতে হবে কয়জনকে নিয়ে? 4 জনকে নিয়ে। তাহলে এদের ভিতর আমার 2 জন লোক কখনোই আসবে না কমিটিতে, অর্থাৎ আমি যে কমিটিটা করতেছি এই কমিটি যারাই আসুক এদের মাঝে 2 জন আসবেই না এই 4 জনের মাঝে, রাইট? তাহলে ওই 2 জনকে আমাকে এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ কি এরা যেহেতু এখানেই আসবে না তাহলে এখানে থেকে এদের কি হবে? তার মানে আপনাকে এখানে উত্তর করতে হবে কতজন? 8 জন। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে কমিটির সংখ্যা হবে 8C4, এটাই উত্তর। সাজিয়ে নেবেন, অঙ্ক হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এটি সমান সমান কত? 70, এটি আমাদের উত্তর। এবার একটু আমাকে কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা।
গুড। এবার আমরা সরাসরি 29 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আমি এখানে আলোচনা করব আর আপনাদের অঙ্কগুলো বোঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ক্লিয়ার? 29 নম্বর অঙ্কে বলা হচ্ছে 6 জন বালক 5 জন বালিকার একটি দল থেকে কত উপায়ে 3 জন বালক ও 2 জন বালিকার একটি দল গঠন করা যেতে পারে। 6 জন বালক এবং 5 জন বালিকা, খেয়াল করেন, 6 জন বালক আর 6 জন বালক আর 5 জন বালিকা। ওকে, এখন এই জায়গায় আপনাকে কি করতে হবে, যে কত উপায়ে 3 জন বালক আর 2 জন বালিকার একটি দল গঠন করা লাগবে। তার মানে বোঝা 3 জন বালক, যে দলটা হবে সেখানে 3 জন বালক থাকবে এবং কি থাকবে, 2 জন বালিকা থাকবে। তার মানে আপনারা কি একটু কমেন্টে বলতে পারবেন তাহলে কমিটি কত সদস্য বিশিষ্ট হবে? একটু কমেন্টে জানান তো। 6 জন বালক 5 জন বালিকা থেকে আমার 3 জন বালক এবং 2 জন বালিকা নিয়ে কমিটি তৈরি করতে হবে, একটা দল গঠন করতে হবে। তাহলে দল গঠনের সদস্য সংখ্যা কত হবে একটু কমেন্টে জানান আমাকে। মানে এই কমিটিতে তাহলে কয়জন সদস্য নিয়ে আমরা তৈরি করব? আপনাদের এখানে হিসাব করতে বলিনি, আপনারা প্রশ্নটা বুঝতে পারেন নাই। এখানে সদস্য সংখ্যা হবে আমার মোট 5 জন। আপনারা প্রশ্নটা বুঝতে পারেননি, যে এই কমিটিতে থাকবে 5 জন, রাইট? 3 জন বালক থাকবে 2 জন বালিকা থাকবে। আমি এই কথাটা বলছি যে কত সদস্য বিশিষ্ট কমিটি হবে, 5 সদস্য বিশিষ্ট কমিটি হবে। ক্লিয়ার? এই জিনিসটা কেন বললাম, কারণ আমি যদি 3 জনকে বাছাই করি, 3 জন বালককে 6 জনের কাছে নেই, 6 জন বালকের কাছ থেকে নেই, একইভাবে 2 জন বালিকা আমার 5 জন বালিকা থেকে বাছাই করতে হবে, রাইট? তাহলে সেটি যদি বাছাই করতে হয় আমার 5 সদস্য বিশিষ্ট সদস্য মানে দল গঠনের জন্য, ভালো করে আমার কথাগুলো এখন খুব মনোযোগের সাথে শুনবেন, কারণ আপনারা এই জায়গাগুলিতে সমাবেশের কনসেপ্টগুলো অনেকে বুঝেন না। আমার বিশ্বাস আপনারা ধৈর্য সহকারে শুনলে এই সমস্যাটা চিরতরে কমপ্লিট হয়ে যাবে। এখন একটু ভালো করে শুনেন আমি যা বলছি। আমাদের প্রথমত হচ্ছে দুটো ধাপ থেকে, সোর্স থেকে বাছাই করে নিতে হবে। ধরেন এখানে এ বি সি ডি ই এফ এরকম 6 জন বালক দাঁড়াচ্ছে। এখান থেকে আপনি 3 জনকে বালককে বিভিন্নভাবে বাছাই করে নিতে পারেন। যেমন একটাতে এ বি সি থাকলো, আরেকটাতে ধরেন এ বি ডি থাকলো, তাই কিনা? আরেকটাতে ধরেন বি ডি ই থাকলো। অর্থাৎ এই 6টা বালক থেকে সামহাও আপনি আপনার মতো করে বিভিন্নভাবে 3 জনকে বাছাই করে নেবেন। এখন 3 জনকে যদি বাছাই করেন, আরো বাকি থাকবে কত? 2 জন। এই 2 জনকে বাছাই করতে হবে এই 5 জন বালিকা থেকে, রাইট? তাহলে এটা সমাবেশের কনসেপ্টটা হচ্ছে যেটা দল গঠন করার ক্ষেত্রে, যে 6 জনকে আমি 6 জন থেকে বাছাই করব 3 জন বালক, এটা হচ্ছে কি বালক। এখন এই জায়গায় আমাদের গুণ করতে হয়। কি করতে হয়? গুণ করতে হয়। এটা কত উপায়ে বাছাই করলাম? 6C3 উপায়, রাইট? এই উপায়ে আমি বাছাই করলাম। গুণ আমার 5C2 উপায়, এত উপায়ে আমি বালিকাদের বাছাই করলাম। প্রশ্ন হচ্ছে এখানে গুণটা আমি কেন ব্যবহার করব? আপনাদের মনে আছে তো, আমি চিটাগং থেকে ঢাকা এবং সিলেট যে অঙ্কটা করেছিলাম, সেখানে কিন্তু আমরা কি করেছিলাম, এইখান থেকে এইটুকুতে যে উপায় পেয়েছিলাম আর এইটুকু থেকে যে উপায় পেয়েছিলাম, এই উপায়টা কিন্তু আমি গুণ করেছিলাম,
তাই কিনা? যে এখান থেকে এই পর্যন্ত যত উপায়ে যাওয়া যায়, আবার এখান থেকে এই পর্যন্ত যত উপায়ে যাওয়া যায়, এটাকে আমরা গুণ করেছিলাম, রাইট? গুণ করে আমি মোট উপায়টা পেয়েছিলাম। এখন যেহেতু আমার টোটাল 5 সদস্য বিশিষ্ট আমার দল গঠন করতে হবে, তাহলে এই জায়গা থেকে পাচ্ছি মাত্র 3 জন সদস্য। ধরেন এখান থেকে উপায়, এটা সেম কনসেপ্ট, দেখেন এখান থেকে 3 জন পাচ্ছি, তাহলে এখান থেকে পাচ্ছি 2 জন। তার মানে আমার শুধু এইটুকু নিলে আমার হচ্ছে না, এই অংশটুকু এর উপর নির্ভরশীল। দেখেন এর উপর নির্ভরশীল, কেন নির্ভরশীল? কারণ বাকি 2 জন ছাড়া কিন্তু দল পূর্ণাঙ্গ হবে না, যার কারণে আমার টোটাল 5 জন বানাতে গেলে এই 3 জন বাছাই প্রক্রিয়ার সাথে এই 2 জনের বাছাই প্রক্রিয়া নির্ভরশীল, যার কারণে আমার গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, এই কনসেপ্টটি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ, খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। তারপর ফাইনালি যদি অঙ্ক করেন, এখানে 20 আসলো, 10 আসলো, তার মানে আপনার 200, এটাই উত্তর। গুড, আলহামদুলিল্লাহ, যে সত্যিকার অর্থে আপনাদের বোঝার সক্ষমতা অনেক ভালো। আমি এই জায়গায় আসলে আপনাদের পড়িয়ে বেশ প্রাউড ফিল করি, কারণ আমি মনে করি এত জটিল কনসেপ্টগুলো আপনারা খুবই সহজে বুঝতে সক্ষম হচ্ছেন। সেটি আমি মনে করি যে আমার জন্য বড় একটি প্রাপ্তি। ওকে, এখন 28 নম্বর অঙ্ক কোনটা? দেখুন 28 নম্বর অঙ্কটা তো রেখে আসছে, এখন আর বেক করার সুযোগ নেই। প্লিজ একটু কষ্ট করে ভিডিওটা আরও একবার একটু দেখে নেবেন, কারণ আমি এখন নতুন একটা কনসেপ্টে আসছি, এখন বেক করলে বাকিদের জন্য ক্ষতি হবে। ক্ষতি না হলে আমি বেক করতাম। ওকে, তাহলে এখানে লক্ষ্য করেন, আমি একটা আপনাদের ট্রিক্স দেই। ধরেন 5 সদস্য হলে আপনাকে দেখবেন যে এখান থেকে ধরেন যদি 3টা নেন, বাকি আরও যে বাকি 2 জনের জন্য এটা যত উপায় থাক, এটা বের করার জন্য এগুলি সবসময় আমার গুণ হবে। অর্থাৎ এই এখানে যত উপায়ে আপনি বাছাই করবেন, এটার সাথে যত উপায় থাকবে এটা গুণ হবে, কারণ টোটাল কি আমার 5টা হওয়ার জন্য। যেমন আমার যদি 5 জন সদস্যের জন্য আগে একজনকে বিভিন্ন উপায়ে চুজ করলাম, তাহলে বাকি 4 জন, তাহলে এই একজনকে চুজ করার জন্য যত উপায় পাবেন, এটার সাথে এটার জন্য যত উপায়, তত উপায় আপনি গুণ করতে হবে, কারণ আমার টোটাল 5 না হওয়া পর্যন্ত বুঝতে হবে এটা আমার নির্ভরশীল ঘটনা। ক্লিয়ার? ওকে, এবার লক্ষ্য করুন, আমরা পরবর্তী আরো একটি অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কটাতে আসলে কি বলা হচ্ছে দেখেন, আমাদের বলা হচ্ছে, এবার কিন্তু আমি ধীরে ধীরে একটু ভিন্ন আঙ্গিকে যাচ্ছে, আপনারা টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে, দেখেন এখানে বলা হচ্ছে যে 8 জন ব্যক্তি হতে 5 সদস্যের একটি কমিটি করব। মানে ব্যক্তি হচ্ছে 8 জন, আমার কমিটির সদস্য হচ্ছে, কমিটি হবে 5 সদস্য বিশিষ্ট। কমিটিতে থাকবে কত সদস্য? 5 সদস্য। এখন দেখেন এমনভাবে গঠন করতে হবে যাতে 3 জন বিশেষ ব্যক্তির, 3 জন বিশেষ, তার মানে এই যে 8 জন আছে এদের মাঝে বিশেষ ব্যক্তি আছে কয়জন? বিশেষ ব্যক্তি থাকবে 3 জন। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে এদের মাঝে বিশেষ ব্যক্তি হচ্ছে কয়জন? 3 জন। তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারি যে এখানে 3 জন, তাহলে স্বাভাবিকভাবে বিশেষ ব্যক্তি যদি 3 জন নেন, তাহলে বাকি সাধারণ, আমি এটা জাস্ট বইতেও সাধারণ লিখেছি মানে একটা অভিধা দেওয়ার জন্য, সাধারণ ব্যক্তি হচ্ছে তাহলে বাকি কয়জন? 5 জন, কারণ 3 জন যদি বিশেষ ব্যক্তি নির্বাচন করি
তাহলে আমার বাকি 5 জন হচ্ছে কি সাধারণ ব্যক্তি। ওকে, এখন এই জায়গায় একটা কথা বলা হচ্ছে, কথাটা কি, যে একজন এই 3 জন বিশেষ ব্যক্তি যে থাকবে, এই 3 জন বিশেষ ব্যক্তির একজন, সর্বাধিক একজন অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এর ভিতর সর্বাধিক, আমি আপনাদের কনসেপ্টটাকে আরো একটু সহজ করে লিখতেছি, একটু খেয়াল করে, যে এই যে 3 জন ব্যক্তি থাকবে, আমার সদস্য কত বিশিষ্ট? 5 সদস্য বিশিষ্ট। এদের ভিতর বিশেষ ব্যক্তির 3 জনের একজন সর্বাধিক অন্তর্ভুক্ত থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই 5 সদস্যের ভিতর সর্বোচ্চ একজন 3 জনের মাঝখান থেকে থাকতে পারবে। তার মানে এখানে একটা কনসেপ্ট খেয়াল করেন, এই কথাটা আমাদের বলছে সর্বাধিক। কি বলছি? সর্বাধিক। অনেক সময় এটা বলে অনধিক। কথাটা ক্লিয়ার? দেখেন, এই যে বিশেষ ব্যক্তির 3 জনের মাঝে সর্বোচ্চ যদি নিতে পারেন, আপনি একজনকে নিতে পারবেন। তার মানে কি, সর্বনিম্ন যত নেওয়া যায়। কথাটা ক্লিয়ার? কিন্তু সর্বোচ্চ, এখানে প্রশ্নের শর্ত অনুসারে সর্বোচ্চ একজন বিশেষ ব্যক্তি থেকে নিতে পারবেন। বাকি এখানে দেখেন সাধারণ ব্যক্তি থেকে এই 5 সদস্যের বাকি 4 জন নিতে পারবেন। একটা কনসেপ্ট। এবার একটু খেয়াল করে দেখেন, সরি এটা আমি দাগটা পড়ে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে, যখন এই ধরনের কনসেপ্ট বলা হচ্ছে যে সর্বাধিক আপনি একজনকে নিতে পারবেন, সর্বনিম্নের কথা বলা হচ্ছে না। আগে কিন্তু সরাসরি পূর্বের অঙ্কে কিন্তু আমরা সরাসরি আমাকে বলছিল, ডিরেক্টলি বলছিল, কম বেশি বলে নাই। মানে এইটা কিন্তু ওই যে লেস দেন গ্রেটার দেন কনসেপ্টটা আমার আগের অঙ্কে ইকুয়ালের মতো বলে দিয়েছিল, যে 6 জন বালক ছিল, এখান থেকে সরাসরি 3 জন নেন। 5 জন বালিকা ছিল, এখান থেকে সরাসরি 2 জন নেন। তার মানে কি ডিরেক্টলি ইকুয়েশনের মতো যা বলছে এটাই আমি নিয়ে নিয়েছি। কিন্তু এখানে বলছে যে সর্বোচ্চ আপনি একজন নিতে পারবেন। তার মানে কি কথার একটা ফাঁক থেকে গেল না? সর্বোচ্চ একজন নিতে পারি, তার মানে কি সর্বনিম্ন এমন কমিটিও গঠন করতে পারি, এদের মাঝে একজনও নাও রাখতে পারি। তার মানে সর্বনিম্ন কি, এদেরকে একজনকেও রাখলাম না, এই 5 সদস্যের 5 জনকে আমি নিয়ে নিলাম। আমি নিতে পারি কিনা দেখেন, এই উপায়েও আমি এখান থেকে একজন নিয়ে, এখান থেকে 4 জন নিয়ে আমি 5 সদস্যের একটা কমিটি করতে পারি। আবার যে এদের মাঝে এই 3 জন থেকে একজনকেও না নিয়ে আমি সব কয়জনকে এখানে নিয়ে আমি 5 সদস্যের একটা কমিটি করতে পারি। দেখেন, কমিটি 5 সদস্য করার ক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু ধাপ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? এই কথাটার কারণে, যে সর্বাধিক আমি একজন নিতে পারি। তার মানে কি সর্বনিম্ন আমার নেওয়ার সুযোগ আছে। বলেন কথাটা বুঝতে পেরেছেন কিনা? একটু কমেন্টে জানান যে কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। মানে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যদি সর্বাধিক থাকে অথবা মানে সর্বনিম্ন থাকে, তাহলে এই কনসেপ্টগুলি মাথায় রাখবেন, যে এটা অসমতার মতো করে ফিক্সড তথ্যটা পাচ্ছেন না। কথাটা ক্লিয়ার? তখন আপনি আপনার মতো করে যতগুলি উপায়ে নেওয়া যায় আপনি ততগুলি উপায়ে সাজাবেন। ক্লিয়ার? ওকে, এখন আমাকে যদি, ওকে আমি একটু তাহলে কনসেপ্টটা আগে ক্লিয়ার করি। তাহলে দেখুন, এই কনসেপ্টটা যদি আমরা প্রথমত নেই, দেখেন এটার ভিত্তিতে যদি 5 সদস্যের কমিটি করি, যে বিশেষ ব্যক্তি থেকে একজন থাকলো, সাধারণ ব্যক্তি থেকে 4 জন, তাহলে এটাকে কত উপায়ে সাজাতে পারবেন? এখানে সাজাতে পারবেন, একজনকে সাজাবেন 3C1 উপায়ে, আর এই 4 জনকে সাজাবেন 5 জন থেকে 4 জন নিয়ে। রাইট? তাহলে এটার একটা রেজাল্ট আসবে। বলেন আসবে কিনা? আমি সরাসরি রেজাল্টটা লিখে আপনারা একটু বের করে নেবেন। ওকে, তাহলে এই উপায়ে যদি এই শর্ত অনুসারে সাজাই, তাহলে আমি 15 উপায়ে সাজাতে পারি। কিন্তু আমার ধাপ তো আরেকটা বেড়ে গেছে, যে এই বিশেষ ব্যক্তি একজনকেও আমি নেব না, 5 জনকে সাধারণ ব্যক্তি থেকে নেব। রাইট? তাহলে কি আমার ধাপ আবার বেড়ে গেল না? যে এখানে 3 জনের একজনকেও নেব না। দেখেন, একজনকেও নেব না, আমি 5 জন থেকে 5 জনকে নেব। এখানে রেজাল্ট আসবে কত? 1। আপনারা সমাধান করে দেখবেন, এখানে 5 এর মান 5 হওয়া মানে এখানে 1। কথাটা ক্লিয়ার? এবার আমাকে মোট উপায়
এবার যোগ করতে হবে। কেন এই ব্যাপারে আমি একটু কথা বলি যে মোট উপায় হচ্ছে মানে এখানে টোটাল আমার যেটা চেয়েছে যে কমিটি চেয়েছে, এই কমিটি আমার কত উপায়ে হবে? 16 উপায়ে হবে। কথাটা ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় কেন যোগ করলাম? ওই যে আমি বললাম যে চিটাগং থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, আপনি তো যখন বাসে গিয়েছিলেন তখন একটা কনসেপ্ট, আমি বিমানে চলে গেলাম অথবা নৌপথে চলে গেলাম, তাই কিনা? তাহলে আপনি বাসে যেটা গিয়েছিলেন বাস, এটার মোট উপায় বের করেছিলেন। বিমানে গিয়েছিলেন, এটা একটা উপায় ছিল, মানে শুরু থেকে শেষ পর্যন্ত বিমান দিয়ে আপনি গিয়েছিলেন, এটা একটা উপায় ছিল, এটা যোগ করছিলেন। তারপর এখান থেকে নৌপথে যখন গেলেন, তাহলে নৌপথে যতগুলো উপায় ছিল এই 3টা উপায় আপনি কি করেছিলেন? যোগ করেছিলেন। কথাটা ক্লিয়ার? তার মানে কি এই উপায় অনুসরণ করে আমরা এত উপায়ে সাজাতে পারি, ওটাকে বাদ দিয়ে এই উপায় অনুসারে আমরা এক উপায়ে সাজাতে পারি। তাহলে কি এখানে মোট উপায় তাহলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন একটু দ্রুত ইয়েস লিখে কমেন্ট করেন। আমি আরো 1-2টো অঙ্ক একটু দেখব, আমাদের সময় কম। আমি আরো 1-2টো অঙ্ক দেখে আজকের ক্লাসটি শেষ করব। ওকে, দেখেন আমাদের 31 নম্বর অঙ্কে যেটা বলা হচ্ছে 5 জন কলা ও 4 জন বিজ্ঞান অনুষদের ছাত্র থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেখানে কি করতে হবে? অন্তত 1 জন বিজ্ঞান ও 1 জন কলার ছাত্র থাকবে। ক্লিয়ার? এখন লক্ষ্য করেন যে এই জায়গায় আমাকে 5 জন কলা বিভাগ থেকে বলা হচ্ছে, কলা বিভাগের ছাত্র আছে, আমার একইভাবে 4 জন বিজ্ঞান অনুষদের ছাত্র আছে। 4 জন কি? বিজ্ঞান অনুষদের ছাত্র আছে। এটা হচ্ছে প্রদত্ত তথ্য। এরপর আমাকে যেটা বলা হচ্ছে যে এখান থেকে আমি একটা কমিটি তৈরি করব। কমিটির সদস্য সংখ্যা থাকবে 4 জন। সদস্য থাকবে কত জনের? 4 জন। এখন এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনি যেভাবেই কমিটি করেন 4 সদস্যের সমস্যা নেই, তবে অন্তত 1 জন কলার থাকতে হবে মিনিমাম। অর্থাৎ ধরেন এর ভিতরে আছে এ বি সি ডি ই, এই 5 জন হচ্ছে কলা বিভাগে। তারপর এম এন ও পি, এই 4 জন হচ্ছে বিজ্ঞান বিভাগের। তাদের শর্ত হচ্ছে ঠিক আছে 4 সদস্য আপনি তৈরি করেন, মিনিমাম 1 জন কলার থাকবে। কথা বুঝতে পারছেন? এর মানে কি? মিনিমাম মানে কি? যখন অন্তত কমপক্ষে অ্যাটলিস্ট, অন্তত কমপক্ষে অথবা কি অ্যাট লিস্ট, এই কথাগুলো থাকার মানে হচ্ছে যে অন্তত 1 জন থাকবে। এর মানে কি? 1-এর অধিক থাকতে পারে, মানে মিনিমাম 1 জন থাকবে, এর বেশি থাকলে সমস্যা নেই। অর্থাৎ আপনি 4 সদস্যের কমিটি করলেন, যে এখানে শর্তে আপনি এটা করতে পারবেন না যে এখানে সবাই 4 জনকে এম এন ও পি এদেরকে নেবেন, এটা সম্ভব না। এখানে মিনিমাম 1 জন এদের থাকতে হবে। আবার এটাও সম্ভব না আপনি আবার এদেরকে বেশিও নিতে পারেন। এখানে 1 জন নিছেন, আপনি যদি এখান থেকে 2 জন নিলেন, এখান থেকে 2 জন নিলেন, এটা সম্ভব, মানে আপনি বেশি নিতে পারবেন, কিন্তু মিনিমাম 1 জনকে রাখতে হবে। যেমন আপনি এটা পারবেন না 4 সদস্যের কমিটি করতে গিয়ে 4 জনকে আপনি এই 5 জন থেকে নিতে পারবেন না। কথাটা ক্লিয়ার? মিনিমাম 1 জনকে ওপাশ থেকে রাখতে হবে। তার মানে এটা মিনিমাম শর্ত, মিনিমাম শর্ত যে এদের যেখান থেকেই নেন সমস্যা নেই, আপনি 4 সদস্যের কমিটি হলেই হলো, কিন্তু মিনিমাম
এমন কোনো কমিটি করা যাবে না যে এখানে একজনও এখান থেকে থাকে না, একজনও এখান থেকে থাকে না, এমন কোনো কমিটি করা যাবে না। মিনিমাম একজন থাকতে হবে। কথাটা কিন্তু, যেমন এই কমিটি দেখেন মাত্র একজনকে রাখছে, আমি বেশি রাখলে সমস্যা নেই, আমি চারজনের মানে যদি চারজন, এটা আমি পরে দেখাচ্ছি, এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। চলুন আমরা পুরো কনসেপ্টটাকে আবার একটু ব্যাখ্যা করি। তাহলে আমাদের এখানে লক্ষ্য করুন যে 5 জন কলা বিভাগের আছে, 4 জন বিজ্ঞান বিভাগের আছে। তাহলে আমি মিনিমামটা দিয়ে আমি শুরু করব, যে এখানে কলা থেকে মিনিমাম একজনকে যদি নেই, 4 সদস্যের বাকি 3 জন আমি বিজ্ঞান থেকে নেব, রাইট? এখন দেখেন, আমি কিন্তু কলা বিভাগ থেকে মিনিমাম একজন না রেখে 2 জনও রাখতে পারি, সেক্ষেত্রে বাকি 2 জনকে আমি কি বিজ্ঞান থেকে নেব। ওকে, আমি কলা বিভাগ থেকে কিন্তু 3 জন নিতে পারি, সেক্ষেত্রে 4 সদস্যের একজনকে আমি বিজ্ঞান থেকে নিলাম। দেখেন, এরপরে আর আপনি আগাতে পারবেন না। কেন? আপনি যদি কলা বিভাগ থেকে 4 জনকেই নেন, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে একজনও আসতেছে না। আমাদের শর্ত হচ্ছে এটা হবে না, এই উপায়টা সম্ভব না, কারণ শর্ত অনুসারে বলছে মিনিমাম একজনকে রাখতে হবে। বলে এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা, যে মিনিমাম একজনকে রাখতে হবে, তার মানে এই পর্যন্তই আসবে। কথাটা ক্লিয়ার? বলেন, বুঝতে পারলে তাহলে ইয়েস লিখে একটু কমেন্ট করুন। ওকে, তাহলে আমাদের এখানে যদি আমরা এবার সমাবেশ নির্ণয় করি, তাহলে কি হচ্ছে, এই 5 জন থেকে একজন নিয়েছি, তার মানে কি 5C1 ইন্টু 4C3, এখানে আসবে 5C2 ইন্টু 4C2, এখানে এটা আসবে কি 5C3 ইন্টু 4C1। এদের যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা বের করে যোগ করলে যেটা আসবে সেটাই উত্তর। ক্লিয়ার? আমি আরেকটা অঙ্ক করব, একটু লক্ষ্য করে। ওকে, এখন আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এখানে সরাসরি 32 নম্বর অঙ্কটা দেখেন। 32 নম্বর অঙ্ক দেখেন। 32 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, যে 5 জন কলা ও 4 জন বিজ্ঞান অনুষদের ছাত্র থেকে 4 জনের একটি কমিটি গঠন করা হলে কত বিভিন্ন প্রকারে এই কমিটি গঠন করা যেতে পারে। 5 জন কলা, 4 জন বিজ্ঞান অনুষদের ছাত্র থেকে। দেখেন, 5 জন হচ্ছে কলা বিভাগ, আর 4 জন হচ্ছে বিজ্ঞান। দেখেন, 4 জন হচ্ছে কি আমার বিজ্ঞান। কথাটা ক্লিয়ার? আমাদের কমিটি হবে কত সদস্যের? কমিটি সরাসরি আমাদের 4 সদস্যের হবে। এখন 4 সদস্যের যদি হয়, লক্ষ্য করে দেখেন এখানে কোনো শর্ত আছে কিনা। দেখেন তো, আমার শর্ত নেই, আমাকে বলে নাই যে এখান থেকে 3 জন নেন, এখান থেকে 2 জন নেন, এটা বলে না। মানে এখান থেকে 2 জন নেন, এখান থেকে 2 জন, এটাও বলা হয় নাই। এখান থেকে 3 জন, এখান থেকে 1 জন, এটাও বলা হয় নাই। আমাকে এটাও বলা হয় নাই যে মিনিমাম কলা থেকে 1 জন নিতে হবে, অথবা কি বিজ্ঞান থেকে মিনিমাম 1 জন নিতে হবে, এটাও বলা হয় নাই। অথবা সর্বাধিক আমি কলা বিভাগ থেকে 3 জনকে নিতে পারবো, এটাও বলা হয় নাই। কোনো শর্ত এখানে নাই। তাহলে শর্ত না থাকলে আমার ইচ্ছা মতো আমি চেষ্টা করব যে কতক্ষণ, মানে যতভাবে নিতে পারে আমি নেব। যেমন আমি এখানে কলা বিভাগ থেকে 1 জনকেও নিলাম না, অথবা আমি এখান থেকে 4 জনের 4 জনকেই নিলাম, তাহলে আমি বিজ্ঞান বিভাগ থেকে 1 জনকেও নিলাম না। এইভাবে আমি চাইলে সাজাতে পারি, তাই কিনা? এখন লক্ষ্য করে, এটা একটা ধাপ।
এখন আমি এখানে 5 জন থেকে 4 জন না নিয়ে 3 জন নিলাম কলা বিভাগ থেকে। এটা হচ্ছে বিজ্ঞান, তাই না? এটা হচ্ছে কি কলা। তাহলে এখান থেকে আমি একজন নিলাম, এটা একটা উপায় হতে পারে। একইভাবে আমি এখান থেকে কয়জন নিলাম? 5 জন থেকে আমি 2 জন নিলাম, এখান থেকেও 2 জন নিলাম, এটা একটা উপায় হতে পারে। আমি এখান থেকে একজন নিলাম, বাকি 3 জনকে নিলাম আমার বিজ্ঞান থেকে, এটিও একটা উপায় হতে পারে। অথবা আমি এখান থেকে কলা থেকে একজনকেও নিলাম না, বাকি 4 জনকেই এখান থেকে নিলাম। দেখেন সবকটা উপায়ই হতে পারে, যেহেতু এখানে কোনো প্রকার শর্ত নেই। আমাদের কি নেই? কোনো প্রকার শর্ত নেই। তার মানে আমরা এটিকে যদি সাজাই তাহলে 5C4 ইন্টু 4C0, এটি হচ্ছে 5CP 4C1, এটি হচ্ছে 5C2 4C2, এটি হচ্ছে কি 5C1 4C3, এটি হচ্ছে 5C0 4C4। এগুলোর যে মান আসবে, এত বড় অঙ্ক অবশ্যই এমসিকিউতে আসবে না। এটার মান, এটার মান, এটার মান, এই তিনটার মান বের করে যোগ করবেন, তাহলে অঙ্ক হয়ে যাবে। প্লিজ এইটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আর আজকে আপনাদের হোমওয়ার্ক বেশি থাকবে, 33 থেকে 52 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। আপনারা চেষ্টা করবেন, না পারলে আমি তো আছি, আগামী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আগামী ক্লাসে আরও একটু আপনারা এটা অবশ্যই চর্চা করবেন, না চর্চা করলে কিন্তু আগামী ক্লাস বুঝতে পারবেন না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।